আসসালামু আলাইকুম। আমি আয়েশা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায়টি পড়াবো। আসলে আমরা অধ্যায়টি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। বাণিজ্য কি? আচ্ছা, বাণিজ্য হচ্ছে একটি দেশের বিভিন্ন অঞ্চলে অথবা একটি দেশের সাথে অন্যান্য দেশের পণ্য বা সেবার যে লেনদেন হয় সেটাকে বলা হয় বাণিজ্য। বাণিজ্যটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে একটি দেশের বিভিন্ন অঞ্চলে যখন দ্রব্য বা সেবা আদান প্রদান করা হয় তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। যেমন মনে করো চট্টগ্রামের সাথে ঢাকা অথবা চট্টগ্রামের সাথে কক্সবাজার অথবা অন্য যে কোনো জেলা এক স্থান থেকে অন্য স্থানে একটি দেশের অভ্যন্তরে যখন পণ্য বা সেবা আদান প্রদান করা হবে তখন তাকে বলা হবে কি অভ্যন্তরীণ বাণিজ্য। এখন আসা আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য হলো একটি দেশের সাথে অন্যান্য দেশের যে দ্রব্য বা সেবার লেনদেন হয়, দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। যেমন মনে করো বাংলাদেশ থেকে কিছু জিনিস যেমন চিংড়ি, হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, চা পাতা, চামড়া, এগুলো অন্য অনেকগুলো দেশে রপ্তানি করা হয়। আবার বাংলাদেশে কিছু যেমন মূলধন সামগ্রী অর্থাৎ যন্ত্রপাতি, তারপরে খাদ্য সামগ্রী অন্য দেশ থেকে যখন আমাদের দেশে আমদানি করা হয়, এই যে প্রক্রিয়াটা অন্য দেশ থেকে আমার দেশে কিছু পণ্য আনা হয়, আবার আমার দেশ থেকে উদ্ধৃত কিছু পণ্য অন্য দেশে পাঠানো হয়, এই আদান প্রদানটাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। এখন আসো এই দুইটা বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখবো আমরা। এই পার্থক্যটা তোমার পরীক্ষায় আসে। যেমন প্রথম হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য মানে হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের সংজ্ঞা আর আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞাটা তুমি পড়বে। উপাদানের গতিশীলতা। উপাদান মানে হচ্ছে শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হচ্ছে উপাদান। এই সকল উপাদানের গতিশীলতা অভ্যন্তরীণ বাজারে এই উপকরণগুলো গতিশীল হয়। অভ্যন্তরীণ বাজারে উপকরণগুলো গতিশীল থাকে, অর্থাৎ শ্রম, মূলধন সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে আদান প্রদান করা যায়, সহজে আদান প্রদান করা সম্ভব হয়, স্থানান্তর করা সম্ভব হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে উপাদানগুলো সহজে গতিশীল নয়, যেহেতু ভিন্ন ভিন্ন দেশের ভৌগোলিক সীমার বাইরে অবস্থিত। ভৌগোলিক সীমা অর্থাৎ একটা দেশের ভৌগোলিক সীমার মধ্যে যে বাজারটা, যে পণ্য বা সেবার লেনদেন সংগঠিত হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর ভৌগোলিক সীমার বাইরে বেরিয়ে যখন অন্যান্য দেশের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউরোপ কান্ট্রিগুলো, ওদের সাথে যখন আমাদের লেনদেনটা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ ভৌগোলিক সীমা পেরিয়ে যখন আমি লেনদেনটা করি। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। যখন অভ্যন্তরীণ বাণিজ্য থাকে তখন ওই দেশের মুদ্রা ব্যবস্থা, নিয়ম নীতি সবগুলো যেহেতু একই রকম থাকে সেই জন্য সেইখানে লেনদেনের সমস্যা হয় না। কিন্তু যখন অভ্যন্তরীণ আন্তর্জাতিক বাণিজ্যে আমরা লেনদেন করি তখন দেখা যায় অন্য দেশের মুদ্রা আর যে দেশ বাণিজ্য করছে, অর্থাৎ বাংলাদেশ যদি বাণিজ্য করে বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা, কিন্তু দেখা যায় ইউরোপ কান্ট্রিতে সেটা ডলার হিসেবে ব্যবহৃত হয়। তো ডলারে যখন আমি লেনদেন করি তখন আমার টাকাটা কিন্তু ওখানে লেনদেন করা সম্ভব নয়। সেই জন্য মুদ্রার বিনিময় হার আগে ঠিক করতে হয়, তারপরে অন্য দেশগুলোর সাথে বাণিজ্য সংযুক্ত হয়। সেই জন্য মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা ভিন্ন হয়, ওইখানে বিনিময় হারটা আগে নির্ণয় করতে হয়। তারপরে বাণিজ্য নীতি। যেহেতু একটা দেশের অভ্যন্তরে বাণিজ্যটা হয় অভ্যন্তরীণ বাণিজ্যে, সেই জন্য নীতিতে তেমন কোনো অসুবিধা হয় না, কারণ একই নীতিতে বাণিজ্যটা সংগঠিত হয়। কিন্তু যখন আন্তর্জাতিক বাণিজ্যে আমরা অংশগ্রহণ করি তখন দেখা যায় ভিন্ন ভিন্ন দেশের বাণিজ্য নীতি ভিন্ন ভিন্ন হয়। সেজন্য পৃথক পৃথক বাণিজ্য নীতিতে যখন আমরা বাণিজ্যে অংশগ্রহণ করি, আদান প্রদানে অংশগ্রহণ করি, তখন কিছু সুবিধার বা অসুবিধার সৃষ্টি হতে পারে, বা কিছু বাণিজ্যের কিছু কিছু ক্ষেত্রে কোনো দেশ বাণিজ্যের কিছু কঠিন শর্ত আরোপ করে থাকে। সেই সব নীতি মেনে আমাকে কি করতে হয়,
বাণিজ্যে অংশগ্রহণ করতে হয়। সরকারি নীতি ও উদ্দেশ্য, একটা দেশের অভ্যন্তরে সরকারি নীতি উদ্দেশ্য সব কিছুই একটা থাকে, একই রকম থাকে, সেই জন্য তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু সরকারি নীতি ও উদ্দেশ্য ভিন্ন ভিন্ন দেশে যেহেতু সরকার ব্যবস্থা ভিন্ন, সেই জন্য নীতি ও উদ্দেশ্য সমূহ ভিন্ন থাকে, সেই জন্য এখানে কিছু ওখানের বাণিজ্য প্রকৃতিটি অভ্যন্তরীণ বাণিজ্যের চাইতে পৃথক হয়। বিধি ও নিষেধ, অভ্যন্তরীণ বাণিজ্যে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয় না। দেখা যায় এক স্থান থেকে অন্য স্থানে অবাধে পণ্য সামগ্রী তুমি লেনদেন করতে পারো, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে তোমাকে কিছু বিধিনিষেধ বা শর্ত আরোপ করা হয়, সেগুলো পূরণ সাপেক্ষে তোমাকে কী করতে হয়, লেনদেনে অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ বাণিজ্যে অংশগ্রহণ করতে হয়। উৎপাদন ব্যবস্থা, দেখা যায় শ্রমিকদের নিয়ম, দেশের ভিতরের কারখানা, শ্রমিক আইন, তারপর শ্রমিকদের দক্ষতা, এগুলো একই রকম হওয়াতে উৎপাদনের কোনো তারতম্য হয় না। অর্থাৎ যখন দেশের শ্রমিক আইন, কারখানার যে আইনগুলো সেই সব অথবা কারখানার যে আবহাওয়া বা পরিবেশ সেটা যেহেতু একই রকম থাকে, সেজন্য এখানে তেমন একটা সমস্যা, তেমন তারতম্য দেখা যায় না। কিন্তু অন্য দেশের শ্রমিক কারখানার আইন, তারপর আবহাওয়া, এসব যখন পরিবর্তিত হয় তখন ওইখানে কিছু উৎপাদন ব্যয়ের মধ্যে, মানে একই দ্রব্য উৎপাদন করছি আমরা, কিন্তু দুটি দেশের উৎপাদন ব্যয়ের মধ্যে তখন পার্থক্য তৈরি হয় আবহাওয়াগত কারণে বা উৎপাদন প্রক্রিয়াগত কারণে বা কারখানার পরিবেশগত কারণে। দেখা যায় একই পণ্য উৎপাদনে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন উৎপাদন ব্যয় হয়। কোনো দেশে খুব কম উৎপাদন খরচে সে উৎপাদন করতে পারে, আবার কোনো দেশে একই পণ্য উৎপাদন করতে তার উৎপাদন ব্যয় বেশি হয়। অর্থাৎ উৎপাদন ব্যয় দেখা যায় একই পণ্যের ক্ষেত্রে তারতম্য দেখা দেয়। সেরকম পরিবহন ও বিমা, যেহেতু অভ্যন্তরীণ ব্যয়ে এক স্থান থেকে অন্য স্থানে একই দেশের মধ্যে স্থানান্তর হয়ে থাকে, সেজন্য সেখানে দেখা যায় যে পরিবহন ব্যয়টা তুলনামূলক কম থাকে আর বিমাটা বাধ্যতামূলক থাকে না, অর্থাৎ বিমা করতে হবে এই ব্যাপারটা বাধ্যতামূলক থাকে না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে পরিবহন ব্যয়টা তুলনামূলক বেশি হয় আর বিমাটা বাধ্যতামূলক থাকে। পাশাপাশি বাজারের ব্যাপারটা, অভ্যন্তরীণ বাণিজ্যে দেখা যায় সামাজিক নিয়ম নীতি, রাষ্ট্রীয় নীতিগুলো, মানুষের রুচি পছন্দগুলো, ওগুলো সব একই রকম হওয়াতে উৎপাদনের বাজারটা একই রকম থাকে, উৎপাদনে তেমন। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে দেখা যায় মানুষের রুচি পছন্দ পরিবর্তন হয়ে যায়, বিভিন্ন দেশের নিয়ম কানুনগুলো পরিবর্তিত হয়ে যায়, ফলে সামাজিক ও রাষ্ট্রীয় নীতির মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়, ফলে বিভিন্ন দেশের বাজারের মধ্যেও পার্থক্য পরিলক্ষিত হয়। এই ছিল আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য। আচ্ছা, এখন আমরা জানবো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। এরপরে আমরা একটা নমুনা উদ্দীপক দেখব। আচ্ছা, এখন আমরা গুরুত্বগুলো দেখব। উদ্ধৃত পণ্য সামগ্রী রপ্তানি। উদ্ধৃত পণ্য কি সেটা আমাকে আগে বুঝতে হবে। উদ্ধৃত পণ্য হচ্ছে যখন একটি দেশে পণ্য উৎপাদন করা হয় এবং ভোগের জন্য ব্যবহার করার পরে যে অংশটি অবশিষ্ট রয়ে যায় সেটা হচ্ছে উদ্ধৃত পণ্য। তো ওই উদ্ধৃত পণ্যটি কোনো দেশ চাইলে অন্য দেশ যে দেশে তার উৎপাদন করে না, করতে পারে না, অথবা উৎপাদন কম, ওই সব দেশগুলোতে সে চাইলে কি করতে পারে, রপ্তানি করতে পারে, এবং রপ্তানি করার মাধ্যমে সে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি। একটা দেশ কখনো স্বয়ংসম্পূর্ণ থাকে না, দেখা যায় সকল মূলধন সামগ্রী তার থাকে না অথবা কাঁচামাল তার থাকে না, সেই ক্ষেত্রে যে ঘাটতিগুলো দেখা দেয় সেই ক্ষেত্রে সে কী করতে পারে, যন্ত্রপাতি ও কাঁচামাল অন্য দেশ থেকে আমদানি করে তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে। অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্য আমদানি, যে সকল পণ্যগুলো উৎপাদনে আমার যে দেশে অসুবিধা বেশি অথবা উৎপাদন ব্যয় বেশি অথবা আমার দেশে ঘাটতি রয়েছে, আমরা এখনও কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নয়, সেই ক্ষেত্রে খাদ্য ঘাটতি পূরণে বা অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্য যেটা চাহিদা মেটাতে আমার দেশ সক্ষম নয়, সেই সকল পণ্য সামগ্রী আমি চাইলে অন্য দেশ থেকে আমদানি করে দেশের খাদ্য ঘাটতিটা পূরণ করতে পারি, বা ভোগ্য পণ্যের যে অভাবটি অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্যের সেটি আমদানির মাধ্যমে আমরা পূরণ করতে পারি। কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের আদান প্রদান। প্রযুক্তিগত যে জ্ঞান বা কারিগরি জ্ঞানের আদান প্রদান সম্ভব হয় বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। কারিগরি জ্ঞান ও প্রযুক্তির জ্ঞান আমদানি করে শিল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। অর্থাৎ প্রযুক্তিগত জ্ঞান বা কারিগরি জ্ঞান আমরা অন্য দেশ থেকে আমদানি করে আমার শিল্প উন্নয়নে ব্যবহার করতে পারি। মূলধনের গতিশীলতা বৃদ্ধি।
রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় হ্রাস করে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করা হয়। এতে আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য বজায় থাকে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। জরুরি অবস্থা মোকাবিলা। জরুরি অবস্থা বলতে আমরা বন্যা, খরা, তারপর মহামারী এসব বুঝি এইসব জরুরি অবস্থা মোকাবিলায় আন্তর্জাতিক বাণিজ্যের অবদানটা অপরিসীম। প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার। প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহারের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বটি অনেক বেশি। দেখা যায় যেসব দেশে প্রাপ্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে দেশীয় প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। অর্থাৎ আমার দেশে প্রাকৃতিক সম্পদ যদি কোনো পণ্য উৎপাদনে যথেষ্ট পরিমাণে থাকে, আমি সেই পণ্যটি উৎপাদন করে যে উদ্ধৃত অংশটি বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পায়। যদি বাণিজ্যে লিপ্ত হয় আমরা দুটি দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হয়। সেই সুসম্পর্কের কারণে আন্তর্জাতিক সহযোগিতাটা বৃদ্ধি পায়। বিনিয়োগ বৃদ্ধি পায়, কারণ যখন বাণিজ্য করে আমরা রপ্তানি করি তখন যেসব দেশগুলোতে উৎপাদন খরচ কম হয় সেই সকল দেশে দেখা যায় বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান বৃদ্ধি, স্বাভাবিকভাবে বিনিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদন বাড়বে, উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থান বাড়বে, কারণ উৎপাদন কাজ পরিচালনার জন্য শ্রমিককে প্রয়োজন হয়, ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আবার উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রক্রিয়াটির ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। জনশক্তি রপ্তানি করতে হলে অবশ্যই বাণিজ্যে আমাকে অংশগ্রহণ করতে হবে। আমি যদি বাণিজ্যে অংশগ্রহণ না করে থাকি তাহলে কিন্তু আমার পক্ষে রপ্তানিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। তো জনশক্তি রপ্তানির মাধ্যমেও দেশের অর্থনীতির উন্নয়ন সম্ভব। বৈদেশিক মুদ্রা এই প্রক্রিয়াগুলো সবগুলো অলমোস্ট যেসব রপ্তানির সাথে রিলেটেড সবগুলোই বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে রিলেটেড। আমরা কি করতে পারি? আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। পাশাপাশি কৃষি ও শিল্প উন্নয়ন বৃদ্ধি পায়, যেহেতু কাঁচামাল অন্য দেশে আমরা রপ্তানি করতে পারি, আবার যেহেতু শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করে আমরা শিল্প উন্নয়ন ঘটাই, সেই জন্য আমাদের দেখা যায় আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কোনো দেশে কৃষি ও শিল্প উন্নয়ন সম্ভব হয়। এগুলো ছিল কি গুরুত্ব বা সুবিধা। আসলে আমরা একটা নমুনা উদ্দীপক দেখবো। একটু আগে আমরা পড়েছিলাম অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা, তারপরে পড়েছি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা সুবিধাসমূহ কী কী। একটা উদ্দীপক দেখলে বুঝবে যে এই জিনিসগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করবো বা প্রশ্নগুলো কেমন আসে। নমুনা উদ্দীপকটি হচ্ছে, মনে করি মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুই ভাই। মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুই ভাই মনে করলাম। তার মধ্যে মিস্টার এক্স হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকেন। সে কি করে? শুধু দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করেন। এই জায়গাটা একটু বুঝবেন। মিস্টার এক্স কি করে? দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য ক্রয় বিক্রয় করে থাকেন। কিন্তু মিস্টার ওয়াই কি করে? ইউরোপের দেশগুলোর সাথে বাণিজ্য করে। দুইজন কিন্তু দুইটা কাজ করে। মিস্টার এক্স কি করে? দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য ক্রয় বিক্রয় করে, আর মিস্টার ওয়াই হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করে। দেখা যায় মিস্টার ওয়াই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় বাণিজ্য ব্যবসা করতে গিয়ে। যেহেতু সে অন্য দেশের সাথে ব্যবসা করে, সেজন্য তার কি হয়? কিছু সমস্যায় পড়তে হয়, কিন্তু মিস্টার এক্সকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে মিস্টার এক্স যে দেশের বাণিজ্যের সাথে জড়িত তার উল্লেখপূর্বক এর গুরুত্ব ব্যাখ্যা করো। আচ্ছা, মিস্টার এক্স হচ্ছে, একটু খেয়াল করো কেমন বাণিজ্য করে সে? দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে। দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয় অভ্যন্তরীণ বাণিজ্যে। একটা দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের মধ্যে যখন পণ্য বা সামগ্রী লেনদেন করা হয় তখন তাকে বলা হয় কি? অভ্যন্তরীণ বাণিজ্য। তাহলে তুমি এখানে কি করবে? মিস্টার এক্স যে ধরনের বাণিজ্যটা, কোন ধরনের বাণিজ্য হবে? অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত। তারপর তুমি অভ্যন্তরীণ বাণিজ্যের সংজ্ঞা দিবে এবং গুরুত্বগুলো বলবে। তারপরে আসো, ঘ প্রশ্নে বলেছে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এর বাণিজ্যের পার্থক্য উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এই যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আবার আরেকজন তেমন কোনো সমস্যার সম্মুখীন হয় না। আমরা দেখেছি পার্থক্যটাতে যে বাণিজ্য নীতির বেলায়, তারপর পরিবহন ব্যয়ের বেলায়, সরকারি নীতির ও উদ্দেশ্যের ক্ষেত্রে দেখা যায় কি অভ্যন্তরীণ বাণিজ্যের সমস্যা খুব কম হয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে যেহেতু ভিন্ন ভিন্ন দেশের সাথে সে বাণিজ্য করে সেজন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন সে হয়। ওই পার্থক্যগুলো এখানে আমরা লিখব। মিস্টার এক্স হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর মিস্টার ওয়াই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে বাণিজ্য
নিয়ে বাণিজ্যের সাথে জড়িত। এখন আমরা অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্যটা লিখব, বুঝতে পেরেছি এখন? আচ্ছা, এরপরে আমরা পড়ব বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের কিছু পড়া, বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য, সমস্যা, সমাধান, এরকম কিছু পড়া আমরা এখন পড়ব। আমরা দেখব বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ। বাংলাদেশে আসলে বৈদেশিক বাণিজ্যের কী কী বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশে কাঁচামাল ভিত্তিক রপ্তানিটা বেশি হয়, অর্থাৎ কাঁচামালের রপ্তানি একটু বেশি হয়ে থাকে। 83% কাঁচামাল রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশে যে রপ্তানি হয় তার মধ্যে 83%ই কি হয়ে থাকে? কাঁচামাল রপ্তানি হয়ে থাকে। যেমন মনে করো পাট, চা, তামাক, মাছ, চামড়া, এরকম পণ্যগুলো বেশি রপ্তানি হয়ে থাকে। 83%ই কি হয়? কাঁচামাল রপ্তানি হয়ে থাকে। তারপর শিল্পদ্রব্য জাত দ্রব্যের আমদানি, আমরা দেখা যায় শিল্পজাত দ্রব্য সামগ্রী বেশিরভাগ বাইরে থেকে আমদানি করে থাকি। সেই হারটা অলমোস্ট 75%। 75%-এর মতো শিল্পদ্রব্য সামগ্রী আমরা বাইরে থেকে যা আমদানি করে তার মধ্যে 75%-ই কী করে? শিল্পজাত পণ্য আমরা আমদানি করে থাকি। যেমন ধরো যন্ত্রপাতি, তারপরে জ্বালানি, বস্ত্র, ওষুধ, এইরকম শিল্পজাত দ্রব্য সামগ্রী আমরা কি করি? বাইরে থেকে আমদানি করে থাকি। তারপরে খাদ্যশস্য আমদানি করে থাকি আমরা। আমাদের দেশ এখনো, বাংলাদেশ এখনো খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ নয়, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়নি। সেজন্য আমরা কি করি? যে সকল খাদ্য সামগ্রী আমাদের ঘাটতি দেখা দেয়, সেই ঘাটতিটা চাহিদা মেটাতে আমরা সক্ষম নই, সেই সকল খাদ্য সামগ্রীগুলো আমরা বাইরে থেকে আমদানি করে থাকি। আমাদের দেশে আমদানির পরিমাণটা বেশি আর রপ্তানির পরিমাণটা কম হয়ে থাকে। সেই জন্য দেখা যায় বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সবসময় ভারসাম্যটা আসে না, লেনদেন ভারসাম্যে আমাদের কি হয়? ঘাটতিটা বেশি থাকে। জলপথে বাণিজ্য, আমাদের দেখা যায় জলপথে বাণিজ্যটা বেশি হয়ে থাকে। অলমোস্ট 90% আমাদের সমুদ্রের পথেই লেনদেন হয়ে থাকে। অলমোস্ট 90% পণ্য আদান প্রদানের ক্ষেত্রে আমরা কি করি? সমুদ্রের পথ ব্যবহার করে থাকি। সরকারি নীতি, আমরা দেখা যায় যে বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে সরকারি নীতি হলো রপ্তানি বৃদ্ধি করা এবং আমদানি হ্রাস করা। সরকার বর্তমানে যে নীতিটা নিয়েছেন সেটার মূল ইয়ে হচ্ছে এই যে এটাকে বেস করে। এখানে দেখো আমাদের সবসময় আমদানি বেশি থাকে, রপ্তানি কম থাকে। তো সরকার এখন যে নীতিটা নিয়েছেন, যে নীতি আলোকে সে আন্তর্জাতিক বাণিজ্যটি পরিচালিত করছে। নীতিটা হচ্ছে আমরা আমদানির পরিমাণ কমাবো এবং রপ্তানির পরিমাণ বৃদ্ধি করব। প্রতিকূল বাণিজ্য নীতি, দেখা যায় আমরা বিভিন্ন দেশের সাথে যখন বাণিজ্যে লিপ্ত হই তখন আমাদের কিছু প্রতিকূল নীতি পরিলক্ষিত হয়। তারপর হচ্ছে রপ্তানি বাণিজ্যের সংকীর্ণতা, দেখা যায় আমরা যারা বাণিজ্য করি অনেকগুলো রাষ্ট্রের সাথে আমরা এখনো বাণিজ্যে লিপ্ত হতে পারি। তো বাণিজ্যের যে সংগঠিত হয় সেই ক্ষেত্রে আমাদের কিছু সংকীর্ণতা রয়েছে। যেমন আমদানি রপ্তানির বেলায় আমরা 50%ই দেখা যায় কয়েকটি দেশের সাথে আমরা করে থাকি। যেমন ধরো যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মান ইত্যাদি সাথে আমরা কি করে থাকি? 50%ই আমরা ওই সব দেশ থেকে ক্রয় করে থাকি। তো বাংলাদেশের বাজার পরিধিটা খুবই সংকীর্ণ হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা কয়েকটি দেশের সাথে লেনদেনের বেশিরভাগ অংশ আমরা করে থাকি। গার্মেন্টস শিল্পের প্রাধান্য, দেখা যায় বাংলাদেশে যে রপ্তানিটা হয় তার মধ্যে গার্মেন্টস শিল্পের অর্থাৎ তৈরি পোশাক থেকে দেখা যায় আমাদের রপ্তানির পরিমাণ আসে প্রায় 70%-এর মতো। তৈরি পোশাক থেকে আমাদের দেখা যায় 70% রপ্তানি আয়টা আসে। আমদানি শুল্ক বৃদ্ধি ও রপ্তানি শুল্ক হ্রাস, ওই যে সরকার যে নীতিটা নিয়েছে সেইখানে তার লক্ষ্য হচ্ছে আমদানিটা হ্রাস করা। আর আমদানি হ্রাস করতে হলে তাকে কী করতে? শুল্কটা বৃদ্ধি করে দেয়। হ্রাস করার লক্ষ্যে সে শুল্কটা বৃদ্ধি করে দিবে। আর রপ্তানি শুল্ক হ্রাস করা, রপ্তানি যাতে সে বৃদ্ধি করতে পারে সেজন্য কী করবে? রপ্তানির পরিমাণটা সে রপ্তানি শুল্কের পরিমাণটা সে কমায় দিবে, যাতে রপ্তানির পরিমাণটা বৃদ্ধি পায়। জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পাট ও পাটজাত দ্রব্য সামগ্রী রপ্তানি, দেখা যায় বাংলাদেশে 50% বাণিজ্যের প্রায় পাট ও পাটজাত রপ্তানি করা হয়। 50% পাই, মানে যা রপ্তানি করা হয় তার মধ্যে 50% প্রায় পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করা হয়। বিলাসজাত দ্রব্যের আমদানি নিষিদ্ধ, সরকার অনেক সময় মূলধন সামগ্রী
বা শিল্প উন্নয়নের সামগ্রীসমূহ কে প্রাধান্য দিতে গিয়ে যে বিলাসজাত দ্রব্যের আমদানি এগুলো নিষিদ্ধ ঘোষণা করে দেয়। সরকারি নিয়ন্ত্রণ অথবা বিলাসজাত দ্রব্যের আমদানিতে কঠিন শর্ত আরোপ করে দেয়। সরকারি নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় যে সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত সকল প্রকার আমদানি রপ্তানি বাণিজ্যের উপর সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারে। যদিও বাংলাদেশে সরকারি খাত এবং বেসরকারি উভয় খাতই বাণিজ্যের সাথে জড়িত, কিন্তু সরকার চাইলে দুইটা খাতকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারে। বেসরকারি খাতকে বর্তমানে প্রাধান্য দেওয়া হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন এটা ছিল কি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য। আমরা কিছু সমস্যা আর সমাধান দেখব, অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সমস্যা আমরা সমস্যা আর সমাধানগুলো দেখব। বৈদেশিক বাণিজ্যের সমস্যা আর সমাধান। সমস্যাগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত অর্থনীতি। ক্ষতিগ্রস্ত অর্থ মানে বাংলাদেশ ঔপনিবেশিক শাসন শোষণের ফলে তখন আমাদের এবং এই পরবর্তীতে পাকিস্তানিদের শোষণের ফলে আমাদের দেশে তেমন একটি শিল্প কারখানা গড়ে ওঠেনি। ফলে আমাদের দেশের অর্থনীতি পিছিয়ে রয়েছে। সেইখান থেকে আমাদেরকে উত্তরণে অনেক শিল্পজাত পণ্য উৎপাদনটা হ্রাস পায়, ফলে রপ্তানিও হ্রাস পায়। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে আমদানির পরিমাণ বৃদ্ধি পায়। তো দেখা যায় আমরা যুদ্ধের পরে মানে দেশ স্বাধীন হওয়ার পরে যেহেতু আমাদের শিল্প খাতে তেমন শিল্পদ্রব্যের আমদানিগুলো আমার বেশি করতে হয়েছে, পাশাপাশি রপ্তানি শিল্প সামগ্রী আমরা রপ্তানিতে তেমন একটি শিল্প কারখানা আমার দেশে গড়ে তোলা হয় নাই তখন। তো সেই সকল পুনর্গঠন করতে গিয়ে আমার দেখা যায় কি প্রচুর পরিমাণে আমদানি করতে হয়, আর ওইদিকে রপ্তানির পরিমাণ কমার ফলে লেনদেনে ঘাটতি দেখা দেয় আসলে। তারপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যার পরিমাণ বেশি হয়, আমাদেরকে খাদ্য ঘাটতি পূরণ করতে গিয়ে দেখা যাচ্ছে খাদ্য সামগ্রী প্রচুর পরিমাণে আমদানি করতে হচ্ছে। যে খাদ্য ঘাটতি এটা কি এটার সাথে রিলেটেড। তারপরে বলেছে রপ্তানি পণ্যের মান নিম্ন। আমাদের দেশে দেখা যায় যে রপ্তানি পণ্যের মান নিম্ন থাকে, ফলে দেখা যায় বিদেশের বাজারে গিয়ে বা আন্তর্জাতিক বাজারে গিয়ে প্রতিযোগিতায় নিম্নমানের পণ্য নিয়ে আমরা টিকে থাকতে পারি না। কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি। আমার দেখা যায় যে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়ে যায়। তারপরে বাজার সম্প্রসারণে ব্যর্থতা দেখা যায় যথাযথ প্রচারের অভাব, পরিবহন সমস্যা, কর্মকর্তাদের অদক্ষতা ইত্যাদি কারণে রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণে ব্যর্থ হচ্ছে। বিদেশের বাজারে আমরা বাজার সম্প্রসারণে ব্যর্থ হচ্ছে। অদৃশ্যমান খাতে ব্যয় বৃদ্ধি। অদৃশ্যমান খাত বলতে এখানে বোঝাচ্ছে যে যেমন কারিগরি ও বিশেষজ্ঞদের ব্যয়, জাহাজ ও বিমান ভাড়া, মূলধনের সুদ, বিদেশিদের দূতাবাসে কর্মচারীদের মাত্রাতিরিক্ত ব্যয় প্রভৃতি অদৃশ্য খাতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। এই সকল যেগুলো দেখা যায় না এমন ব্যয়গুলো, যেমন জাহাজ ভাড়া, তারপরে বিশেষজ্ঞদের ব্যয়, বিদেশি কারিগরি বা বিশেষজ্ঞদের ব্যয়, তারপরে মূলধনের যে সুদ, আমরা দেখা যায় বাণিজ্য করতে গেলে অবশ্যই ঋণ নিয়ে থাকি। তো মূলধন সামগ্রী ক্রয় করতে হলেও আমরা ঋণ নিয়ে থাকি, সেই সকল ঋণের আমরা সুদ পরিশোধ করতে হয়। তো সেই সকল ব্যয়গুলো আমাদের বেশি থাকে, ফলেও দেখা যায় যে বাণিজ্যে প্রতিকূলতা দেখা যায়। প্রতিকূল বাণিজ্যের শর্ত। তো বাংলাদেশে রপ্তানি দ্রব্যের চাহিদা বিদেশের বাজারে স্থিতিস্থাপক, পক্ষান্তরে আমদানি দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। এতে বাণিজ্য শর্ত নিরূপণে আমাদের দর কষাকষি ক্ষমতা কম হওয়ায় বাণিজ্য শর্ত আমাদের প্রতিকূলে থাকে। যেহেতু আমার আমদানি বাজারটা অস্থিতিস্থাপক কিন্তু রপ্তানির বাজারটা স্থিতিস্থাপক, তাই দেখা যায় আমরা পণ্যের দাম নির্ধারণে ভূমিকা রাখতে পারি না, তেমন একটা দাম কষাকষি করতে পারি না। ফলে দেখা যায় অনেক সময় আমাদের রপ্তানি আয়টা কম হয়ে পড়ে, আমদানি ব্যয়টা বেশি হয়ে পড়ে, সুষম উন্নয়ন ব্যাহত হয়। যেহেতু যে দেশে বিদেশি পণ্য রপ্তানি করছি দেখা যায় যে মুনাফা অর্জন করা যায়,
সেই দেশে আমাদের বিনিয়োগকারীদের সেদিকেই অগ্রসর হয়। যখন যেই পণ্য বিদেশে রপ্তানি করে, অর্থাৎ আমরা মনে করো পোশাক শিল্প, আমরা যখন দেখছি যে পোশাক শিল্পে আমার রপ্তানি বেশি হচ্ছে, তখন আমি কি করি, পোশাক শিল্পের দিকে ঝুঁকে যাই। অন্য সাইডগুলোতে আমরা অন্যান্য যে পণ্য সামগ্রী সেগুলোর দিকে আমরা আর ঝুঁকি না। শুধু পোশাক কারখানায় আমার দেশে বেশি আমরা ওই দিকে ঝুঁকে পড়ছি। কেন? আমি দেখছি যে এগুলো বেশি রপ্তানি করে, ফলে দেখা যায় উন্নয়নটা সুষম হয় না। কৃষিখাত, অন্যান্য যে খাতগুলো সেগুলোতে আমরা আর কি করি না, প্রাধান্য দেই না। ডাম্পিংটা কি আসলে দেখা যায় আন্তর্জাতিক বাজারে বিভিন্ন বড় কোম্পানিগুলো ওরা কি করে ডাম্পিংয়ের মাধ্যমে, অর্থাৎ একত্রিত হয়ে, ওরা বড় বড় কিছু কোম্পানি একত্রিত হয়ে পণ্যের দামকে দেখা যায় একটা নির্দিষ্ট কম, সাপোজ বাইরের দেশে যে সকল দেশগুলো অনেক আগ থেকে শিল্পে উন্নত, ওদের উৎপাদন ব্যয় কম হয়, কিন্তু যারা নতুন নতুন শিল্পে পদার্পণ করেছে তাদের উৎপাদন ব্যয়টা বেশি হয়। সেই ক্ষেত্রে তারা যদি উৎপাদন কম মুনাফায় পণ্যদ্রব্য বাজারে বিক্রি করে, তখন আমার যেহেতু উৎপাদন ব্যয় বেশি, দেখা যায় সেই যে দামে বিক্রি করছে ওই দামে আমার খরচই ওই দামের চেয়ে বেশি হয়ে পড়ছে, ফলে তার সাথে আমি প্রতিযোগিতায় টিকে থাকতে পারি না। ওরা কি করে, একত্রিত হয়ে ডাম্পিংয়ের মাধ্যমে নতুন যে সকল দেশ বা আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হচ্ছে তাদেরকে ডাম্পিংয়ের মাধ্যমে কি করে ওই প্রতিযোগিতা থেকে অর্থনৈতিক উন্নয়ন ফলে বাধাগ্রস্ত হয়। ডাম্পিংয়ের মাধ্যমে অন্যান্য যে সকল দেশগুলো নতুন আন্তর্জাতিক বাণিজ্যে পদার্পণ করছে সেই সকল দেশগুলোকে কি করে যে তাদের বিনিয়োগ হ্রাস করতে, অথবা তাদের রপ্তানির পরিমাণটা হ্রাসে তারা কি করে ভূমিকা রাখে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়, কৃষি উন্নয়ন ব্যাহত হয়। কারণ যেহেতু আমরা যে পণ্যটি রপ্তানি বেশি হচ্ছে ওই পণ্যের দিকে ঝুঁকে যাচ্ছি, যখন বর্তমানে বাংলাদেশ শিল্প ক্ষেত্রে, অর্থাৎ পোশাকের দিকে বেশি ঝুঁকে গিয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা কৃষি উন্নয়নটা আমার ব্যাহত হচ্ছে। আমি যদি কৃষিক্ষেত্রের বিভিন্ন, যেমন মাছ আমরা রপ্তানি করে থাকি, চিংড়ি, তারপরে বিভিন্ন হিমায়িত খাদ্য আমরা রপ্তানি করে থাকি, কৃষি সামগ্রী আমরা রপ্তানি করতে পারি, সেই সকল ক্ষেত্রে দেখা যায় উন্নয়নটা ব্যাহত হয়। আর আমরা কি করি, কৃষি পণ্যগুলো বাইরে থেকে আমরা আমদানি করে থাকি। এই যে কাঁচামালটা কিন্তু বেশিরভাগ কৃষি পণ্য থাকে। এই কাঁচামালটা আমরা যে বাইরে থেকে আমদানি না করে যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি, সেই ক্ষেত্রে আমার কিন্তু আমদানি ব্যয়টা হ্রাস পাবে। আচ্ছা, সমাধানটা আমি কিভাবে করতে পারি? এই যে আমরা কৃষিভিত্তিক শিল্প স্থাপন করতে পারি, তাহলে আমরা এই কাঁচামাল আমদানি করতে হবে না, আমার দেশ থেকে আমি কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করতে পারবো। উৎপাদন বৃদ্ধি করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই, তাহলে উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে যাতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তাহলে আমরা খাদ্যদ্রব্য আমদানি থেকে আমদানি কম করতে পারবো, বা আমদানি না করলে আমার সেই দিকের ব্যয়টি হ্রাস পাবে। কুটির শিল্পের উন্নয়নে আমার নজর দিতে হবে। যেহেতু কুটির শিল্পে তেমন বেশি মূলধনের প্রয়োজন হয় না, সেই জন্য আমরা কুটির শিল্পের উন্নয়নে জোর দিতে হবে। বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাসের ব্যবস্থা করতে হবে, বা আমদানি হ্রাসে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে হবে। অদৃশ্য খাতে ব্যয় হ্রাস করতে হবে। অদৃশ্য খাত হচ্ছে যে জাহাজ ভাড়া বললাম, কারিগরি জ্ঞান, যে কারিগরি এর ব্যয়, তারপরে বিভিন্ন কঠিন সত্ত্বে ঋণ গ্রহণ করা, এগুলোর মাধ্যমে অদৃশ্য খাতের খরচটা কমাইতে হবে, আমার অদৃশ্য খাতের ব্যয়টা হ্রাস করতে হবে। জনশক্তি রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা, যেহেতু আমরা জনসংখ্যা বেশি একটা দেশ, আমাদের জনসংখ্যাকে যদি আমি সম্পদে পরিণত করতে পারি, সেই জনশক্তি রপ্তানির মাধ্যমে কিন্তু আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। সুদের হার আমরা হ্রাস করতে পারি, রপ্তানি পণ্যের মান উন্নয়নে ভূমিকা রাখতে পারি। আমরা যদি উন্নত মানের পণ্য মানটা যদি আমরা ভালো রাখি, তাহলে আমরা বাণিজ্যে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আমরা সক্ষম হব। ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে পারি। প্রচারের মাধ্যমে আমি উৎপাদন ব্যয় হ্রাসের কিভাবে আমি আরো কম খরচে উৎপাদন করতে পারি সেই পদক্ষেপ নিতে হবে। বেসরকারি খাতকে উৎসাহ প্রদান করতে হবে, সহজ সূত্রে ঋণ প্রদান করতে হবে। এগুলো হচ্ছে সমস্যা আর সমাধান। এই টাইপের পড়াগুলো আসলে আমি
কীরকম উত্তর লিখবো সেটা আমি একটু দেখাবো, যে এরকম একটি উদ্দীপক আমি একটু দেখাবো। যে আমরা রাজশাহী বোর্ড ও বরিশাল বোর্ড 19-এর প্রশ্নটা একটু দেখব। তোমরা একটু বই নিয়ে বসবে যখন ক্লাসটা করবে। প্রশ্নটাতে বলা আছে, মিস্টার আলতাফ একজন ইংল্যান্ড প্রবাসী বাঙালি। তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছেন। নিজের দেশ সম্বন্ধে খোঁজখবর নেন। একদিন তিনি পত্রিকায় দেখলেন বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছে। তার রপ্তানি পরিমাণ এবং আমদানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য হচ্ছে। সরকার ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে। মিস্টার আলতাফ খুব খুশি হন। আলতাফ নামের একজন বিদেশি প্রবাসী বাংলাদেশি নাগরিক, বাইরে থাকেন। তিনি এই তথ্যগুলো বাংলাদেশ সম্পর্কে জেনেছেন। উদ্দীপকের আগে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা। আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য আমরা একটু আগে যে বাণিজ্যের বৈশিষ্ট্য করেছি, ওই বৈশিষ্ট্যগুলো এখানে ব্যাখ্যা করব। তারপরে বলেছে বাণিজ্য ঘাটতি দূরীকরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, উদ্যোগের আলোকে ব্যাখ্যা করো। একটু আগে বাণিজ্যের যে সমস্যার সমাধানগুলো আমরা করেছি সেইখান থেকে কিছু প্যারা এনে এখানে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে কীরকম আনসার করবে। আজ এইটুকুই, ক্লাসটি করবে। আল্লাহ হাফেজ।